সুচেতনা তুমি কোনো এক দূরতর দ্বীপ। আর আজকে না জীবনানন্দকে নিয়ে কথা বলবো না, আজকে মিলান কুন্দেরা ও মার্ক্সবাদের ভাঙনকে নিয়ে কথা বলবো। আমার মতে মিলান কুন্দেরার সব মতামতের সাথে একমত না হলেও আমি বলতে পারি যে এই মুহূর্তে যে কজন সাহিত্যিক নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে মিলান কুন্দেরা অন্যতম ছিলেন। কিন্তু মিলান কুন্দেরা কয়েকদিন আগেই চলে গেল, আগেই এই অনুষ্ঠানটা করার দরকার ছিল, কিন্তু করতে পারিনি। কারণ মিলান কুন্দেরাকে নিয়ে ভাবতে গেলে আমার প্রথমেই যেটা মাথায় আসে একটা অদ্ভুত, শুধু মার্ক্সবাদ বিরোধিতার জায়গা থেকে মিলান কুন্দেরাকে দেখলে বোধহয় ভুল হবে, যে কোনো সাহিত্যিককে দেখলে বোধহয় ভুল হবে। আসলে একটা খোঁজা থাকে, যে খোঁজাকে রবীন্দ্রনাথও বারবার তার জীবনে বলেছিলেন যে জীবনে একটা খোঁজা থাকে, সেই খোঁজার জায়গা থেকে মিলান কুন্দেরাকে দেখতে হবে। তাই মিলান কুন্দেরার ওই বইটা আমার অদ্ভুত লাগে, ওর উপন্যাসটা স্লো। মিলান কুন্দেরার উপন্যাসে একটা অদ্ভুত ব্যাপার আছে, এখানে যেমন উপন্যাস বলতে শুধু কাহিনীর বিন্যাসকে বোঝায়, ব্যাপারটা ঠিক সেরকম নয়। সেখানে মিলান কুন্দেরা তার স্লো উপন্যাসে বিভিন্ন দার্শনিক প্রশ্নকে নিয়ে আসেন। প্রথম তার ফরাসি ভাষায়, চেক এবং ফরাসি ভাষার দুটো ভাষাতেই লিখতেন। 1975 সালে কমিউনিস্ট পার্টি তাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, চেক রিপাবলিক থেকে তাড়িয়ে দেয়, তৎকালীন যে কমিউনিস্ট শাসক ছিল। তারপর তিনি ফ্রান্সে বসবাস করেন। তার স্লো উপন্যাসে তিনি এই দাবি করছেন যে আজকে চারদিকে যে হই হট্টগোলময় জীবন, প্রযুক্তির যে ভয়ঙ্কর দাপাদাপি, সেইখানে মানুষের জীবন থেকে ক্রমশ স্লো জিনিসটা কমে যাচ্ছে, সবাই যেন দ্রুত গতিতে চলছে। এর ফলে তিনি বলছেন মানুষের জীবন থেকে ভাবনাটা হারিয়ে যাচ্ছে। এই যেন সেই বিভূতিভূষণের কথা, বিভূতিভূষণের ক্যারেক্টারগুলো ভাবুন, ট্রেনে যেতে যেতে দূর থেকে কিছু একটা দেখছে, ভাবছে, একটা ভাবুক সম্প্রদায় তৈরি হচ্ছে। আজকে কিন্তু আমাদের চারপাশ থেকে সবচেয়ে বেশি যদি কিছু একটা হারিয়ে গিয়ে থাকে তার নাম হচ্ছে ভাবনা। কেন জীবনটা এত দ্রুত গতির, আপনাকে ইএমআই দিতে হবে, ব্যাংকে ছুটতে হবে, ওই সময়ের মধ্যে টার্গেট পূরণ করতে হবে, সব মিলিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে, মেসেজ রিপ্লাই করতে হবে, একটু ফেসবুক দেখতে হবে, সব মিলিয়ে কিন্তু ঘেটে মিলান কুন্দেরা এই জায়গাটাকে ধরতে চেয়েছিলেন। আরেকটা ইন্টারেস্টিং জায়গাকেও ধরতে চেয়েছিলেন, এই যে মানুষ আমরা যারা আছি আর কি, তারা সিট বেল্ট বাঁধি গাড়িতে চালাতে গেলে, গাড়ি ওদের ইউরোপীয় উপন্যাসে খুব স্বাভাবিকভাবে চলে আসে, কেননা ওদের কাছে গাড়িটা কোনো বিলাসিতার বিষয় নয়। যিনি বাড়িতে কাজ করতেও আসেন, পরিচারক বা পরিচারিকার, তিনিও গাড়ি চড়ে আসেন। ক্যাপিটালিস্ট কান্ট্রি, মার্ক্সবাদের কথা বলছি না, তা সেটা কোনো বিশেষ বিষয় নয়, ফলে গাড়িটা চলে আসে। সেই গাড়িতে যখন আমরা একটা লোক বসে তখন স্বাভাবিকভাবে সিট বেল্ট বেঁধে বসে, সে তার ছেলে মেয়েকেও সেফ ড্রাইভের কথা বলে। কিন্তু সেই গাড়িটার সাথে যদি আরেকটা গাড়ি পাঙ্গা নিতে যখন আসে রাস্তায়, তখন কিন্তু সে ভুলে যায় যে একটু আগেই সে নিয়ম মেনে চলার কথা বলেছিল। অর্থাৎ আমাদের শরীরের ভেতরেই, আমাদের মেটাবলিজমের ভেতরেই যে একটা অদ্ভুত আনরেস্ট লুকিয়ে থাকে। মিলান কুন্দেরা কিন্তু এই আনরেস্টিংটাকে ধরতে চেয়েছিলেন। ফলে এক কথায় মিলান কুন্দেরাকে ঠিক মার্ক্সবাদ বিরোধী বলে দেওয়া এটা বোধহয় ঠিক নয়। মিলান কুন্দেরার সিস্টেমের যে ভয়ঙ্কর ফ্লস তৈরি হয়েছিল, তথাকথিত যে মার্ক্সিস্ট সিস্টেমগুলো যেগুলো পূর্ব ইউরোপে প্রিভেল করেছিল, তার ভেতরের ক্ষতকেও ধরার চেষ্টা করেছেন। ভাবতে অবাক লাগে না, এই 1948 সালে একদম তরুণ বয়সে মিলান কুন্দেরা কিন্তু কমিউনিস্ট পার্টিতে যোগদান করেছিলেন, এবং সেই সময় তিনি একটা কবিতা লেখেন। মিলান কুন্দেরা কবিও ছিলেন, তার কবিতাগুলোতে কিন্তু তিনি কমিউনিস্ট পার্টিকে তুলে ধরেছেন, কমিউনিস্ট আইডিওলজিকেও তুলে ধরেছিলেন। অদ্ভুত দেখুন, সোলঝানিৎসিন থেকে মিলান কুন্দেরা, তাদের কারুর সাথে কিন্তু মার্ক্সিস্ট আইডিওলজি বা লেনিনের বিরোধ ছিল না, তাদের বিরোধ ছিল হচ্ছে পার্টি আমলাতন্ত্রের, যে কথাটা রবীন্দ্রনাথও বলেছেন, ছকে বাঁধা মনুষ্যত্বের বিকাশ মানুষকে পিছিয়ে দেয়। আজকে দেখবেন কমিউনিস্ট পার্টি থেকে বিভিন্ন লোকের চলে যাওয়ার পেছনে, সে সলিল চৌধুরী থেকে মিলান কুন্দেরা অবধি দেখবেন মার্ক্সবাদের বিশেষ ভূমিকা নেই। মার্ক্সবাদকে হয়তো সলিল চৌধুরী জীবনের শেষ দিন অবধি মেনে এসেছেন, ভূমিকাটা ছিল পার্টি আমলাতন্ত্রের। পার্টি আমলাতন্ত্র ঠিক করে দেবে যেন তুমি একটা নাট বল্টু, এবং কে ঠিক করবে যে তোমার থেকে খুব অযোগ্য লোক আমাদের চারপাশে, যার কোনো ভিশনই নেই, কি রাজনীতি বলতে সে বোঝায় যে আমার নেতা সর্বোচ্চ সেক্রেটারি, সে কোনো একটা প্রতিদিন একদিন লিখেছে বা বড় জায়গায় আছে আমার সেক্রেটারির কথা। এর বাইরেও যে একটা অসাধারণ জীবনের কথা আছে পার্টি আমলাতন্ত্রের বাইরে, সেই জীবনকে খুঁজেছিলেন মিলান কুন্দেরা। তাহলে পার্টি আমলাতন্ত্রের সাথে তাদের মূল লড়াইটা হয়েছিল, যেটা পরবর্তীকালে মানে ওয়েস্টার্ন প্রেস সেটাকে একটা মার্ক্সবাদ বিরোধী জায়গা তৈরি করে দেয়। মার্ক্সিস্ট থিওরিকে কিন্তু মিলান কুন্দেরা আক্রমণ করেননি, তিনি দেখিয়েছিলেন চেকোস্লোভাকিয়ায় বা পূর্ব ইউরোপে কমিউনিস্ট পার্টি কি অদ্ভুত একটা জায়গায় নিয়ে যায়। যাই হোক, আমরা এবার যাই। মিলান কুন্দেরার অন্যতম আমার খুব প্রিয় বইয়ের নাম হলো থিওরি অফ ফরগেটিং অ্যান্ড লাফটার, বুক অফ ফরগেটিং অ্যান্ড লাফটার, সেই বুক অফ ফরগেটিং অ্যান্ড লাফটার একটা অদ্ভুত চ্যাপ্টার ছিল, একটা অদ্ভুত জায়গা ছিল।
একজন নেতা যার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কমিউনিস্ট পার্টির, যিনি একসময় মন্ত্রী হলেন, তারপরেই দেখা গেল যে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বের সাথে তার বিরোধ বেঁধে গেল, তখন তাকে সরিয়ে দেওয়া হলো বা ইমপ্রিজনমেন্টে দিয়ে দেওয়া হলো। তখন সমস্ত ছবি থেকে, যে ছবিগুলো এর আগে তোলা হয়েছিল বিভিন্ন জায়গায়, সেই সমস্ত ছবি থেকে তার নামটা সরাতে আরম্ভ করে দেওয়া হলো। অদ্ভুত না? এই প্র্যাকটিস তো আপনি চারপাশে খুঁজে পাবেন। যে একজন নেতা দুদিন আগে অবধি যে কিনা সমস্ত ছবিতে ছিল কমিউনিস্ট নেতাদের পাশে, যে কিনা মন্ত্রীও হয়েছিল, একটা বড় জায়গায় হয়েছিল, তার সাথে যখন বিরোধ হলো তাকে সরিয়ে দেওয়া হতো, তার সমস্ত ছবি সরিয়ে দেওয়া হলো। এইভাবে একটা অদ্ভুত মজার জগৎ মিলান কুন্দেরা তৈরি করেন। আমরা এমন একটা সময় আছি যখন আমরা দেখি পঞ্চায়েত জুড়ে একটা লাশের পাহাড়, চারদিকে শুধু লাশ লাশ লাশ। যে সময় আমরা দেখছি যে কমিউনিস্ট পার্টিগুলো, চারপাশে যে রাজনৈতিক দলগুলো কমিউনিজমের নামধারী, সেই দলগুলোর মধ্যে থেকেও সে নকশাল বলুন, সিপিএম বলুন, আর যে কোনো যাই কিছু বলুন, তাদের ভেতর থেকেও নতুন কোনো আইডিওলজিক্যাল জায়গা উঠে আসছে না। সেই রকম একটা জায়গায় মিলান কুন্দেরা কিন্তু ভীষণভাবে প্রাসঙ্গিক, যে নতুনকে বোঝার ক্ষেত্রে যে কী ভুলটা ঠিক হয়েছিল, আমলাতন্ত্র কী ভুল করেছিল। পার্টি আমলাতন্ত্র একটা অদ্ভুত মধ্য মেধার জগৎ তৈরি করে। এখন আপনি বলবেন তুমি ভাই কি উচ্চ মেধা লোক? তা না, মধ্য মেধারা এমন একটা জগৎ তৈরি করে যেখানে সে সব কিছু সাপ্রেস করে দিতে চায়। এই সাপ্রেশনটাই কিন্তু মিলান কুন্দেরা করার চেষ্টা করেছিলেন। সেদিন দেখছিলাম এক নকশাল বোধ হয় লিখছে, গদি মিডিয়ার বিরুদ্ধে, একটা হিন্দি চ্যানেল, কিন্তু গদি মিডিয়ার বিরুদ্ধে আমাদের সামগ্রিক লড়াই গড়ে তুলতে হবে। কী লড়াই করবেন আপনি গদি মিডিয়ার বিরুদ্ধে? কী লড়াই? যদি আপনি ইন্ডিপেন্ডেন্ট বাংলার চ্যানেলগুলোকে তুলে না ধরতে পারেন, দু একটা হিন্দির চ্যানেল, বিহারের চ্যানেল দিয়ে গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াই হবে, তাদের সাবস্ক্রাইবার বাড়তে পারে। তবে গদি মিডিয়ার বিরুদ্ধে লড়াই করতে গেলে কিন্তু সবার আগে নিচুতলা থেকে ওপরতলা অবধি একটা আওয়াজ, একটা ওয়েভ তৈরি করতে হবে। সেখানে বাংলার নিজস্ব চ্যানেলগুলোকেও ট্রিমেন্ডাসভাবে আপনাকে তুলে ধরতে হবে, মানুষের কাছে রিলিজিয়াসলি এই ফাইটটা করতে হবে। এই ফাইটের কথা মিলান কুন্দেরা অন্য একভাবে ধরার চেষ্টা করেছিলেন। আমরা মিলান কুন্দেরার প্রথম জীবনটাই আনলাম। এরপরে আমরা দেখছি মিলান কুন্দেরা তার বই, যে উপন্যাসে তিনি সাড়া ফেলে দিলেন, জোক উপন্যাসে আমরা দেখা যায় একটি ছেলে, তার নাম লুডভিক। আমার উচ্চারণগুলো একটু অসুবিধা হয়। লুডভিক, সেই লুডভিক যখন স্কুলে পড়ছে, সেই সময় তার সাথে তার বান্ধবীর চিঠি শেয়ার হয়। সে তার বান্ধবী তাকে বলেছিল যে পজিটিভ তরুণদের সব সময় কিন্তু মার্ক্সিস্ট স্পিরিটকে নিয়ে চলতে হবে। আমি আমার অনুবাদে বললাম। তখন তখন তার উত্তরে, মানে লুডভিকের বান্ধবী কথা লিখেছিল যে পজিটিভ তরুণদের সব সময় কিন্তু মার্ক্সবাদী স্পিরিটকে সঙ্গে নিয়ে চলতে হবে। তার উত্তরে লুডভিক লিখেছিল যে এই পজিটিভিটির কথা যেটা বলছো, এটা এক ধরনের আফিম, লং লিভ ট্রস্কি। এই লেখাটা বাইরে চলে আসে পার্টির মানে এই লেখাটা পার্টির নেতাদের কাছে চলে আসে। নেতারা তখন মাথা কাটাতে শুরু করে যে এই লেখার মধ্যে কত ধরনের মার্ক্সবাদ বিরোধী এলিমেন্টস আছে। যেটা অনেকের জীবনে এটা হয়েছে, স্বাভাবিক সামান্য ঘটনা, সেটাকে ধরে একটা বিরাট বিশ্লেষণ, যার সাথে মার্ক্সবাদের কোনো একটা সম্পর্ক না। একটা ছেলে তারুণ্যের বসে এটা লিখেছে যে লং লিভ ট্রস্কি। হ্যাঁ, ট্রস্কি যেহেতু সেই সময় মার্ক্সিস্ট যারা ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে, সেই জায়গা থেকে এটাকে একটা পার্টি বিরোধী কাজ হিসেবে দাগিয়ে দেওয়া হয়, এবং এর জন্যে পার্টি থেকে ওই ছেলেটিকে যে লিখেছিল লুডভিককে বার করে দেওয়া হয়, এবং শাস্তি হিসেবে তাকে লেবার ক্যাম্পে পাঠানো হয়, সেনাবাহিনীর কাজে পাঠানো হয়, যে জনগণের চাটন খেয়ে তুই শিখবি মার্ক্সবাদ কাকে বলে। এবার সে সেইখানে যায়, সেখানে গিয়ে তার সাথে একটি মেয়ের সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেই সম্পর্কটা বেশি দিন টিকে না। এরপরে একজন তাকে যে লোকটি পার্টি থেকে বার করে দিয়েছিল, এরপর বেশি সময় গড়িয়ে যায়, জোক উপন্যাসে তাকে যে লোকটি পার্টি থেকে বার করে দিয়েছিল লুডভিককে, তার বউ তার ইন্টারভিউ নিতে আসে। সেই সময় লুডভিক একটা জঘন্য ছক কষে নেয়। ছকটা হচ্ছে প্রতিহিংসার। সে মনে করে যে লুডভিকে বউয়ের সাথে, যে তাকে তাড়িয়ে দিয়েছিল তার বউয়ের সাথে সে শোবে। তাদের মধ্যে একটা বন্ধুত্ব সেই মেয়েটার সাথে, যে মেয়েটা এসেছিল তার ইন্টারভিউ নিতে, যে আসলে লুডভিককে যে তাড়িয়েছিল তার বউ, সেই মেয়েটার সাথে তার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, একটা প্রেম তৈরি হয়, এবং গভীর সম্পর্ক গড়ে ওঠার পর লুডভিক বুঝতে পারে, লুডভিককে মেয়েটা জানায় যে তার স্বামী অন্য আরেকজন মহিলাকে নিয়ে এখন থাকে।
তার স্বামীর সাথে তার ডিভোর্স হবে এবং লুডভিগের সাথে তার সম্পর্কটা হওয়ার ফলে সে এই ডিভোর্সটা করার জন্যে, তার স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার জন্যে অনেক বেশি শক্তি পায়। ফলে লুডভিগের যে পরিকল্পনা ছিল ওই মেয়েটির সাথে গভীর সহবাস করার পর তার একটা ইগো বুস্ট আপ হবে, সে ভয়ঙ্করভাবে তাকে যে পার্টি থেকে তাড়িয়েছিল তাকে একটা মেসেজ দিতে পারবে, দেখো তোমার বউ আমার এত ঘনিষ্ঠ, সেই ভয়ঙ্কর জায়গাটা ধ্বংস হয়ে যায়। এরপর সে আরেকজন লোক যাকেও পার্টি থেকে তাড়ানো হয়েছিল ওই ক্রিশ্চিয়ানিটি নিয়ে চর্চা করার জন্যে, তার সাথে একটা যোগাযোগ করে এবং তার সাথে যোগাযোগ করার পরে তার মনে হয় সেই লোকটাকে, তার সাথে তার একটা যোগাযোগ হয় লুডভিগের, যে ক্রিশ্চিয়ানিটির প্রতি আস্থা রেখেছিল বলে তাকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে সেই লোকটা নিজেই অভিযোগ করেছে। তার সাথে যখন তার যোগাযোগ হয় লুডভিগের, তখন লুডভিগ বুঝতে পারে যে মেয়েটি একসময় যখন সে লেবার ক্যাম্পে থাকতো সেই মেয়েটি পাশের বারে কাজ করে, সেই মেয়েটির সাথে তার একটা গভীর সম্পর্ক ছিল, কিন্তু সে মেয়েটির যন্ত্রণাকে সে কোনো দিন বুঝতে পারেনি, তাকে হয়তো একভাবে সে ঠকিয়েছে। তখন সে ভেতরে ভেতরে একটা অদ্ভুত কষ্ট পেতে থাকে। এরপর লুডভিগ দেখে তাকে যে এক সময় যে লোকটা পার্টি থেকে তাড়িয়েছিল তার উপপত্নীর সাথে তার দেখা হয়, সেই লোকটার সাথেও তার দেখা হয় যে তাকে পার্টি থেকে তাড়িয়েছিল। এবং সে লুডভিগ বুঝতে পারে, যেহেতু লুডভিগ একটু সৃজনশীল, সে বুঝতে পারে তার বউয়ের চোখে ওই কমিউনিস্ট পার্টির সদস্য লোকটি এবং তাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তারা সবাই হলো এমন একটা জেনারেশনের প্রতিনিধি যে জেনারেশনটা তার বউয়ের কাছে, ওই যে লোকটা তাকে তাড়িয়েছিল কমিউনিস্ট পার্টি থেকে, তার উপপত্নীর কাছে এখন এক্সিস্টই করে না। এইভাবে লুডভিগ একটা অদ্ভুত জায়গায় পৌঁছায় এবং সেখান থেকে লুডভিগ মনে করে ইতিহাস জুড়ে একটা ক্ষতস্থান রয়ে যায়। তাহলে মিলান কুন্দেরা কিন্তু এখানে মার্ক্সবাদের থিওরিকে চ্যালেঞ্জ করছেন না, থিওরি অফ সারপ্লাস ভ্যালু মার্ক্সের যে থিওরি সেটাকে চ্যালেঞ্জ করছেন না, রুশ বিপ্লবকেও চ্যালেঞ্জ করছেন না। তিনি দেখাচ্ছেন পার্টি আমলাতন্ত্র, এবং শুধু পার্টি আমলাতন্ত্র নয়, একটা সামগ্রিকভাবে রাষ্ট্র ব্যবস্থা কীভাবে একটা অদ্ভুত জগৎ তৈরি করে যেখানে কিন্তু ক্ষতস্থান তৈরি হওয়াটাই বড় কথা হয়। এটা যদি ম্যাক্সিম গোর্কি আপনি পড়েন সেখানে দেখবেন যে কীভাবে একের পর এক সমাজ জীবনে ক্ষতস্থান তৈরি হচ্ছে। এটা বুড়ো মতো শ্রমিক, সে চোখে দেখতে পায় না বলে গরম শিকটা গরম করে সবাই বসে রয়েছে যে ওটাই যখন হাত দেবে সবাই হো হো করে হেসে উঠবে। এই যেটা অর্বাচীন জীবন, সেই জীবনের খোঁজটা কিন্তু এক অর্থে মিলান কুন্দেরাও খুঁজতে থাকে। তাই সলজানিস্তিনের কথাটা ঠিক, শিল্প মূলতই লেফট। সলজানিস্তিন বলছে গোর্কি যেখানে শেষ করেছিল আমরা সেখান থেকে শুরু করেছি, আরও লেফটের দিকে যাওয়ার চেষ্টা করেছি। সুতরাং এই যদি একটা জায়গা হয় পৃথিবীর ইতিহাসে, সেইখান থেকে কিন্তু আমাদের মিলান কুন্দেরাকে খুঁজে পাই, যে মিলান কুন্দেরা আসলে সেই ক্ষতস্থানগুলোর কথা বলে, যে ক্ষতস্থানগুলো মার্ক্সবাদী রাজনীতি নয়, মার্ক্সবাদের অপচর্চা তৈরি করেছে। মার্ক্সবাদী রাজনীতির যে রাষ্ট্র নিয়ন্ত্রিত রূপ, মার্ক্সবাদ একটা বিরাট থিওরি, সেই থিওরির একটা প্র্যাকটিস হচ্ছে সোভিয়েত ইউনিয়ন বা পূর্বাতন ইউরোপের একটা জায়গা। সম্পূর্ণ মার্ক্সবাদ সোভিয়েত ইউনিয়ন নয়, সম্পূর্ণ মার্ক্সবাদ পূর্বাতন ইউরোপ নয়। সেই প্র্যাকটিসটার গণ্ডগোলটা সে ধরেছিল। অর্থাৎ যে জুতোটা মার্ক্সবাদের নামে তৈরি হয়েছে সেই জুতোর মধ্যে যে পা গলানো যাচ্ছে না, অর্থাৎ মেশিনে প্রবলেম রয়েছে, সেই মেশিনের প্রবলেমের কথাই কিন্তু মিলান কুন্দেরা দেখিয়েছিলেন। মিলান কুন্দেরার অসাধারণ কাজ যদি বলেন, সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মিলান কুন্দেরার অসাধারণ কাজ যদি বলেন সেটা হচ্ছে আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং। এখানে মিলান কুন্দেরা একটা বিরাট প্রশ্নের সামনে আমাদের আনছেন, যে প্রশ্নটার উত্তর কিন্তু গোটা বিশ্ব খুঁজেছে। তিনি বলছেন হেভিনেস যখন মানুষের ওপরে আরোপিত হয় সে তখন মাটির কাছাকাছি থাকে। আমরা যে কোনো নাটকীয় ব্যাপারকে বোঝানোর জন্যে হেভিনেসকে করি, যে কর্ণের মতো চূড়ান্ত আত্মত্যাগ কেউ করতে পারেনি, একটা হেভিনেস তৈরি করি যে কোনো ড্রামাটিক বিষয়কে বোঝানোর জন্যে। সেই জায়গা থেকে মিলান কুন্দেরা এই জায়গাটা দেখছেন যে হেভিনেস হলো এমন একটা বিষয় যেটা যখন মানুষের উপর আরোপিত হয় সে তখন মাটির কাছাকাছি থাকে, অনেক সময় সে হিরোও হয়ে উঠতে পারে। আবার লাইটনেস এমন একটা বিষয় যেখানে একটা মানুষ খুব সূক্ষ্ম হয়ে যেতে পারে, সে আকাশে উঠতেও পারে। এই জায়গা থেকে মিলান কুন্দেরার প্রশ্ন, আমরা কি খুঁজি, কোন দিকে মানুষ যেতে চায়, লাইটনেস না হেভিনেসের দিকে? এবং এই জায়গা থেকেই সে দেখাচ্ছে যে তার এই উপন্যাস আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং,
সেখানে দেখাচ্ছে যে কিভাবে সম্পর্কগুলো ক্রমশ একটা লাইটনেসের দিকে চলে যায়। তারা আবার হেভিনেসকেও খোঁজে। সেখানে ফ্রান্স, টমাস, সাবিনা এরা চলে আসে। সাবিনা একজন পেইন্টার। তার জীবনযাপনের ধরন কমিউনিস্ট পার্টির মানে নেতাদের দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত, তার পরিবার দ্বারা কিছু নিয়ন্ত্রিত। সেখান থেকে সাবিনার বিদ্রোহ, অর্থাৎ ছোটো ছোটো বিদ্রোহের ঘটনাগুলো, যেটা মিলান কুন্দেরাকে বোধহয় চিরকাল টেনে এসছে। তাই জন্য মিলান কুন্দেরা একবার বলছিলেন 1967 সালে যখন চতুর্থ যে সম্মেলন হয় রাইটারদের সারা চেকোস্লোভাকিয়া জুড়ে, সেই চতুর্থ রাইটারদের সম্মেলনে মিলান কুন্দেরা বলেছিলেন যে গোটা চেকোস্লোভাকিয়ার আত্মজিজ্ঞাসার জায়গা হলো সে সাংস্কৃতিক ক্ষেত্রে একটা ইউরোপ থেকে স্বাধীনতা চেয়েছে। এবং চেকোস্লোভাকিয়ার ইতিহাসকে বোঝাতে গিয়ে বলছেন লিটোস্ট, অর্থাৎ ছোটো ছোটো নানা রাজ্য তৈরি হয়েছে। সেই রাজ্যগুলো চেকোস্লোভাকিয়ার ভেতরেই তৈরি হয়েছে। তারা নানা সময় ডমিনেন্ট শক্তি হিসেবে উঠে আসতে চেয়েছে, সাম্রাজ্য করতে চেয়েছে। তাহলে এই লিটোস্টের ইতিহাস মিলান কুন্দেরার মতে চেকোস্লোভাকিয়ার ইতিহাস। কিন্তু এই লিটোস্টটা কী থেকে তৈরি হয়েছে? শ্রেণী থেকে। তো ফলে লিটোস্টই বলুন আর যাই বলুন, তার ভিত্তিটা কী? শ্রেণী। রাজা একটা শ্রেণী, প্রজা আর একটা শ্রেণী। তাহলে শ্রেণী সংগ্রামের ফলেই লিটোস্ট তৈরি হয়েছে। ফলে সেই অর্থে মিলান কুন্দেরা কিন্তু মার্ক্সবাদের অল্টারনেটিভ কোনো জায়গা তৈরি করতে পারেননি। যাই হোক, বুক যেটা ছিলাম আনবিয়ারেবল লাইটনেস অফ বিইং, মিলান কুন্দেরা সেই অসাধারণ বই। সেখানে থমাস, সে একজন ইন্টেলেকচুয়াল, সে মনে করে তার বউয়ের সাথে তার এক ধরনের প্রেম আছে, আর প্রচুর মহিলার সাথে তার যে সম্পর্ক আছে সেটা নিতান্ত শরীরের। সেই জায়গা থেকে ক্রমশ একটা কনফিউজ জায়গায় থমাস থাকে। থমাসের একটা কুকুর রয়েছে। থমাসের বউ নিজেকে বা নিজের মানে শরীরকে ভীষণ একটা ক্রাইম বা সিন মনে করে। এরকম জায়গা থেকে সে সবসময় গুটিয়ে থাকে। সেখানে সাবিনা আসে এবং গোটা রাষ্ট্রশক্তির যে নিয়ন্ত্রণ চেক সমাজের ওপরে, সেই নিয়ন্ত্রণগুলো ক্রমশ পরিষ্কার হতে থাকে। 1968-তে যে কু হয় সোভিয়েত ইউনিয়নের মদতে, সেখানে তখন কি পরিস্থিতি ছিল? তখন হ্যাভেল সহ পরবর্তীকালে চেকোস্লোভাকিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন বিশিষ্ট নাট্যকার হ্যাভেল। এই মিলান কুন্দেরাও সেই সময় তারা রিফর্মিস্ট হয়েছিলেন, অর্থাৎ কমিউনিস্ট পার্টির ভেতরে থেকে তারা কমিউনিস্ট পার্টিকে আরও উন্নততর একটা পার্টি তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের সেই প্রচেষ্টাকে ভেঙে দেওয়া হয় পার্টি আমলাতন্ত্রের ভেতর দিয়ে। সোভিয়েত ইউনিয়ন তার চূড়ান্ত ক্ষমতার ভেতর দিয়ে সেদিন ওখানে পাপেট রিজাইমকে রাখে, অর্থাৎ পুতুল সরকারকে রাখে। এই যে পুতুল সরকারকে রাখার ফলে যে অদ্ভুত ক্ষয় তৈরি হয়, সেই ক্ষয়ের বিরুদ্ধে মিলান কুন্দেরা কিন্তু তার গোটা জীবনটা দিয়ে লড়েছেন। এবং স্লোতে আমরা তাই দেখছি শুধু কমিউনিজমের বিরোধিতা নয়, নানা অদ্ভুত বিষয় মানুষের জীবনে যেটা পরস্পরের বিরোধী হয়ে থাকে, সেই বিষয়গুলোকে মিলান কুন্দেরা কিন্তু বারবার খোঁজার চেষ্টা করেছেন। জীবনানন্দ একবার বলছেন দ্বিতীয় মৃত্যুটা কী? এক মানুষের মৃত্যু তো একবারই হতে পারে, তাহলে দ্বিতীয় মৃত্যুটা কী? আমার মনে হয় দ্বিতীয় মৃত্যুটা হলো শুধু শরীরের নয়, যে বোধগুলোর ওপর দাঁড়িয়ে একটা মানুষ তৈরি হয়, সেই বোধগুলোর মৃত্যু। আপনার শরীরের মৃত্যু হতে পারে, কিন্তু আপনার বোধগুলো অনেক শক্তিশালী হয়ে উঠতে পারে। যেমন ভগৎ সিং, শরীরের মৃত্যু হয়েছে কিন্তু তার বোধগুলো খুব শক্তিশালী হয়েছে। গান্ধীজি, শরীরের মৃত্যু হয়েছে, তার বোধ খুব শক্তিশালী হয়েছে, তার বোধ অ্যাপিল তৈরি করেছে। মার্ক্স। আর দ্বিতীয় মৃত্যু বলতে আমার মনে হয় ওই কথা বুঝিয়েছিলেন। আর মিলান কুন্দেরা আমাদের এমন একটা সময় নিয়ে যায় যেখানে আমরা দেখি যে মার্ক্সবাদের প্রতি আস্থা রাখার পরেও এই লুডভিগ থেকে আরম্ভ করে যে ক্যারেক্টার্সগুলোর কথা বললাম, তারা হয়তো সবাই থিওরিটিক্যালি একটা শোষণমুক্ত সমাজ চায়। লুডভিগ তো বিশেষ করে এখনও তার ভেতরে একটা মার্ক্সবাদী প্রবণতা থেকে যায়। কিন্তু এই শোষণভিত্তিক সমাজ চাওয়ার, শোষণমুক্ত সমাজ চাওয়ার পরও তারা দেখে অদ্ভুত যারা শোষণমুক্ত সমাজের কথা বলে, তাদের সিস্টেমেও তারা অদ্ভুতভাবে হাত পা বাঁধা হয়ে রয়েছে। এবং এখান থেকে তারা নিজেরাও বুঝতে পারে যে তারাও তাদের দুর্বলের সাথে অদ্ভুত ধরনের বঞ্চনার ইতিহাস তৈরি করেছে। তাহলে এই বঞ্চনার শুরু এবং শেষকে ধরার চেষ্টা মিলান কুন্দেরা করেছিলেন। এবং কার্ল মার্ক্সও তো এই কথাই বলেছেন। কার্ল মার্ক্স কি বলছেন? নিহিল, অর্থাৎ গোটা বিশ্বের যাবতীয় মানবিক বিষয় আমার আত্মীয়। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে বা লেনিনকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে পুশকিন তো কমিউনিস্ট নয়, তার লেখা আপনি এত পড়েন কেন, তার লেখাতে পড়ার দরকার, তখন লেনিন বলছেন রিড পুশকিন।
অনেক কিছু নতুন জানা যাবে। বা লেনিনের সাথে যে সময় আমরা দেখছি ভীষণভাবে তর্ক হচ্ছে গোর্কির টলস্টয়ের, সেখানে কিন্তু টলস্টয়কে গভীর সম্মান দিচ্ছেন। লেনিন বলছেন টলস্টয় সাহিত্যই কিন্তু আমাদের বীজ বপন করেছিল রুশ বিপ্লবের। টলস্টয়ের অনেক মতবাদের সাথে গ্রামীণ জীবন থেকে উঠে এসেছিলেন, জমিদার বাড়ি থেকে টলস্টয় উঠে এসেছিলেন, ফলে আধুনিক শ্রমিক শ্রেণীর মতবাদকে টলস্টয় বুঝতে পারেননি। কিন্তু জারতন্ত্রের যে ভয়ঙ্কর দানবিক রূপ তাকে তুলে ধরেছিল টলস্টয়। তেমনই মিলান কুন্দেরাকে যদি দেখি, এক অর্থে আরও উন্নততর এক মার্ক্সীয় পৃথিবী, আরও উন্নততর এক সমাজতান্ত্রিক পৃথিবীর দিকে যাওয়ার বীজগুলো কিন্তু হয়তো মার্ক্সবাদের তথাকথিত কমিউনিস্ট পার্টিগুলোর বিরোধিতা করতে গিয়ে মিলান কুন্দেরা মানে কি বলবো প্রতিস্থাপন করে দিয়ে গেছে। তাই আমি বলি যে 1990-এর পর থেকে পুরনো ফ্রেমের কমিউনিস্ট পার্টি, তার নেতা সর্বস্ব কমিউনিস্ট পার্টিগুলো বাতিল হয়ে গেছে, কিন্তু মার্ক্সবাদের প্রাসঙ্গিকতা গোটা বিশ্বজুড়ে আরও বেড়েছে। সেখান থেকে একটা নতুন সংগঠনের হয়তো দরকার হবে। সেই সংগঠন হয়তো এখন আমাদের সামনে আসেনি, কিন্তু আগামী দিনে আসবে। এই পুরনো পার্টিগুলো, এই নকশাল, সিপিএম, হ্যানত্যান, এগুলো দিয়ে এই প্রয়োজনটাকে মিট আপ করা যাবে না। সুতরাং একটা নতুন সম্ভাবনার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। মিলান কুন্দেরা সেই সম্ভাবনাটার দিকে আমাদের নিয়ে যান। যে সম্ভাবনা আমাদের গভীরভাবে বলে যে মানুষের গভীরে এক অদ্ভুত ক্ষতস্থান রয়েছে, তাকে আবিষ্কার করতে হবে। ফলে মিলান কুন্দেরার এই আবিষ্কার আসলে পরবর্তীকালে যে আরও উন্নততর মার্ক্সিস্ট রূপ গড়ে উঠবে তাকেই সমৃদ্ধ করে। এই বলে আজকের মতো শেষ করছি। কেমন লাগলো অনুষ্ঠানটা অবশ্যই জানাবে, এবং তার সাথে সাথে কথামুখকে আরও বেশি করে সাবস্ক্রাইব করবে। আমার মতের সাথে যদি তীব্র মতবিরোধ হয়, নিশ্চয়ই তোমাদের বক্তব্য আমায় সমৃদ্ধ করবে। এই বলে এখানেই শেষ করছি। আজকের মতো কথামুখ সাবস্ক্রাইব করো, কথামুখের পাশে দাঁড়াও, কথামুখকে ভালোবাসা দাও, এবং এই অনুষ্ঠান ভালো লাগলে প্রচুর পরিমাণে থ্যাঙ্কস জানাও কথামুখকে। দরকার হলে আরও বেশি করে কথামুখের মেম্বার হও, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার মেম্বার হও, ইউটিউবে মেম্বারশিপ নাও। এই বলে আজকের মতো শেষ করছি। সবাই খুব ভালো থাকবে। জয় গুরু, আল্লাহ হাফিজ।